সম্প্রতি এক আলোচনায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। গত বছরের 15 অক্টোবর সেনাবাহিনীর ফার্নিচার মেলা পরিদর্শনে গিয়ে সাবেক বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বলেছিলেন, সেনাবাহিনীর উচিত কামান বন্দুক বানানো, সেনাবাহিনী কেন ফার্নিচার বানাবে? একই প্রশ্ন তুলেছেন দিলারা চৌধুরী। তিনি প্রশ্ন করেন, আমাদের আর্মি কি ফার্নিচার বানাবে নাকি ড্রোন? একই সাথে তিনি জানতে চান, আমাদের শত্রুকে, আমাদের প্রতিরক্ষা নীতি কোথায়? অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর প্রতিটি প্রশ্নেরই উত্তর আছে, তবে আমরা এই প্রশ্নগুলোকে এক কথায় বাতিল করে দিতে চাই না, বরং প্রশ্নগুলোকে সামনে রেখে বাংলাদেশের প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে কি করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেই আলোচনা করতে চাই। ডিফেন্স পলিসি নিয়ে যদি কথা বলি, একথা সত্যি, বাংলাদেশের প্রতিরক্ষা দর্শন জনসম্মুখে যথেষ্ট পরিচিত নয়, কিন্তু বাংলাদেশে ডিফেন্স পলিসি আছে। তবে ডক্টর দিলারা চৌধুরী ঠিকই বলেছেন, এই পলিসি আপ টু ডেট করা দরকার। 2009 সালে ফোর্সেস গোল 2030 গ্রহণ করা হয়, যার লক্ষ্য সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলা, কিন্তু এটির আপডেট ও জনসম্মুখে স্বীকৃত হোয়াইট পেপার এখনো নেই। প্রশ্নটি তাই যৌক্তিক। অস্ত্র সংগ্রহ, বিমান কেনা, ড্রোন তৈরি, এর মাধ্যমে আমরা কার বিরুদ্ধে তৈরি হচ্ছি? আমাদের শত্রু কি মিয়ানমার, নাকি ভারত, নাকি অন্য কোনো শত্রু আসতে পারে দূরদেশ থেকে? আমেরিকা যেমন হাজার হাজার মাইল দূর থেকে এসে ইরানে আক্রমণ করলো, আমাদের দেশে তেমন কোনো ঝুঁকি আছে কিনা? দিলারা চৌধুরী নিজেই বলেছেন, ইরান 25 বছর ধরে প্রস্তুতি নিয়েছে বলেই আজ আমেরিকার সাথে চোখে চোখ রেখে লড়াই করতে পারছে। বাংলাদেশ কি 25 বছর পরের জন্য তার সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করেছে? বিশেষ করে এখনকার যুদ্ধের বড় অস্ত্র সাইবার যুদ্ধ, এআই এবং মনুষ্যবিহীন প্রযুক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি জরুরি। নির্বাচনের আগে বিএনপির প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় গেলে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করবে এবং একই সাথে পিপলস ওয়েলফেয়ার ডক্ট্রিনও প্রণয়ন করবে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, পৃথিবীতে কোনোদিন শুনি নাই যে আর্মি মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে, আর্মি তো ড্রোন বানাবে। সেনা কল্যাণ সংস্থা সত্যিই ফার্নিচার তৈরি, মিষ্টির দোকান, হোটেল ও গ্যাস স্টেশন পরিচালনা করছে। সেনা সদস্যদের দিয়ে এটি করানো আদৌ যৌক্তিক কিনা বিষয়টি ভেবে দেখা যেতে পারে। বিশেষ করে সেনা সদস্যদের ব্যবসায় জড়িত হওয়া বেসরকারি উদ্যোক্তাদের জন্য অসম প্রতিযোগিতার শামিল। সম্প্রতি সেনা ইন্স্যুরেন্সের কথাই যদি বলি, সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন সেনা ইন্স্যুরেন্স প্রতিরক্ষা কেনাকাটার ঝুঁকি আন্ডাররাইট করার অনুমতি চেয়েছিল, কিন্তু বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সব বীমা কোম্পানি জোর গলায় এর বিরোধিতা করেছে, কারণ ইন্স্যুরেন্স কর্পোরেশন আইন অনুযায়ী সরকারি সম্পদের বীমা করার ক্ষমতা কেবল রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের। বীমা সমিতির সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনা ইন্স্যুরেন্স আইনের একটি ধারা অনুযায়ী এই দাবি করলেও পুরো আইনটি সংশোধন না করে এটি সম্ভব নয়। অর্থাৎ রাষ্ট্রীয় সুবিধা নিয়ে সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান এক বিশেষ সুবিধা পেতে চাইছে, যা অন্য কেউ পাচ্ছে না। এই দৃষ্টান্ত আর্মির বাণিজ্যিক সম্প্রসারণের নেতিবাচক দিকটি তুলে ধরে। এসব সমালোচনা অবশ্যই মোকাবেলা করতে হবে, তবে শুধু সমালোচনা নিয়ে বসে থাকার দিন তো নেই, কারণ সারা বিশ্বের সামরিক উন্নয়নের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সামরিক ব্যয় 2024 সালে রেকর্ড $2.718 ট্রিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 9.4% বৃদ্ধি। বিশ্ব জিডিপির 2.5% এখন সামরিক খাতে ব্যয় হচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ বাংলাদেশ বিশ্বের 35তম শক্তিশালী সামরিক শক্তি। জনবলের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের প্রথম সারিতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের 3য় বৃহত্তম শান্তিরক্ষী সরবরাহকারী রাষ্ট্র। 1988 সাল থেকে এ পর্যন্ত 2 লাখের বেশি বাংলাদেশি শান্তিরক্ষী
মোতায়েন করা হয়েছে এবং 168 জন প্রাণ দিয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে পারি, যা থেকে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। এবার আসি অধ্যাপক চৌধুরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর নিয়ে। বাংলাদেশ কি ফার্নিচার বানাবে নাকি ড্রোন? আমরা সবাই জানি বাংলাদেশের সমরাস্ত্র কারখানা আছে। বাংলাদেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করে। এছাড়া সরকার প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে, যেখানে উৎপাদন করা হবে ড্রোন, সাইবার প্রযুক্তি, অস্ত্র ও গোলাবারুদ। প্রাথমিকভাবে এই খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে 15,000 কোটি টাকা, প্রায় $1.2 বিলিয়ন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে চীনের সঙ্গে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের চুক্তি হয়েছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সঙ্গে G2G ফ্রেমওয়ার্কে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন ও VTOL ড্রোন উৎপাদনে সক্ষম হবে। বিমান বাহিনী জানিয়েছে এই ড্রোনগুলো শুধু সামরিক কাজেই ব্যবহার হবে না, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও ব্যবহার করা যাবে। তুরস্কও বাংলাদেশে যৌথ ড্রোন উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে। তুর্কি ড্রোনের কম্পোনেন্ট স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে 2030 সালের মধ্যে 3টি স্টেলথ স্কোয়াড্রন গঠন এবং দেশীয় আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল ইকোসিস্টেম তৈরির সুপারিশ করা হয়েছে। তবে একথা সত্যি, স্বাধীনতার পর 55 বছরে প্রতিরক্ষা উৎপাদনে পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। পাকিস্তান বার্ষিক প্রায় $450 মিলিয়ন বিনিয়োগ করে প্রতিরক্ষা উৎপাদনে। অন্যদিকে ভারতের বার্ষিক বিনিয়োগ $2.7 বিলিয়ন ছাড়িয়েছে। সুতরাং মিষ্টি ও ফার্নিচার থেকে এক লাফেই ড্রোন ও বিমান উৎপাদন করা যাবে না, তবে কাজটা করতে হবে যত কঠিনই হোক না কেন। ব্যবসা নিয়ে আলোচনা যতই বিতর্কিত হোক, একটি ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নির্দ্বিধায় প্রশংসার দাবিদার। তা হলো দুর্যোগ ব্যবস্থাপনা। ভয়াবহ বন্যা থেকে ঘূর্ণিঝড় মোকাবেলা, প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের ফ্রন্টলাইন ডিফেন্ডার হিসেবে কাজ করে চলেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব একে দুর্যোগ প্রবণ দেশে পরিণত করেছে। এখানে সিভিল মিলিটারি সমন্বয় কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীকে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা রক্ষায় কাজ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সাথে সাথে সামরিক বাহিনীকে শক্তিশালী করাও জাতীয় স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য জরুরি। অধ্যাপক দিলারা চৌধুরীর কণ্ঠের সেই প্রশ্নগুলো, শত্রুকে, আমাদের ডিফেন্স পলিসি কোথায়, সেনাবাহিনী কি ড্রোন বানাতে পারবে, এগুলো শুধু নস্টালজিক কটাক্ষ নয়, এগুলো নির্মোহ বাস্তবতার স্বরূপ। আমাদের সশস্ত্র বাহিনীর যেখানে যাওয়ার কথা সেখানে যেতে অনেক দেরি হয়ে গেছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিরক্ষা নীতি থেকে শুরু করে প্রতিরক্ষা বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করা এবং চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। একই সাথে গণতান্ত্রিক সমাজের উপযোগী করে সামরিক বেসামরিক সম্পর্কে মজবুত করার কথা বলা হয়েছে। ডক্টর দিলারা চৌধুরীর প্রশ্নগুলো সেই আলোকেই করা। এখন সময় বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে, এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।